হ্যাঁ, স্টুডেন্টরা তোমাদের মেহেরজনের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটার উপর তোমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছিলাম সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। যাদের আসলে নিজেরাই পড়তে পারতেছো, বোঝার প্রয়োজন নেই, তারা অবশ্যই এখান থেকে দেখবে না। আর যারা পারতেছো তারা নিজেরা পড়তে থাকো, কারণ সময় নষ্ট করা যাবে না। আর যাদের দরকার তারা এখান থেকে একটু বুঝে নাও। আমি এখানে হচ্ছে তোমাকে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে এমসিকিউ এবং কোশ্চেন আনসারগুলো পড়িয়ে দিব। তো প্রথম কোশ্চেনটা, মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর ড্যাশ। অর্থ হচ্ছে মেহেরের জীবন খুব সুখী ছিল বিফোর কিসের আগে। আনসারটা হচ্ছে বিফোর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা। অর্থটা হচ্ছে যমুনা নদীর যে ভাঙ্গন বা ধ্বংসাত্মক যে কাজ তার আগেই তার জীবনটা খুব সুখের ছিল। তারপরে গ্রিডি যমুনা, লোভী যমুনা ইজ ইউজড ব্যবহার করা হয়েছে হিয়ার এখানে টু ডেসক্রাইব বোঝাতে দ্য ড্যাশ কি বর্ণনা করতে গ্রিডি যমুনা ব্যবহার করা হয়েছে আমাদের প্যাসেজে। আনসারটা হচ্ছে ক্রুয়েলটি অফ নেচার। অর্থ হচ্ছে প্রকৃতির নিষ্ঠুরতা। ক্রুয়েলটি অর্থ হচ্ছে নিষ্ঠুরতা। তো প্রকৃতির নিষ্ঠুরতা বোঝাতেই মূলত এই গ্রিডি যমুনা শব্দটি ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে মেহেরজান ইজ আ ভিকটিম। মেহেরজান হচ্ছে ভিকটিম। ভিকটিম মানে হচ্ছে কোনো ঘটনার শিকার, দুর্ঘটনার শিকার। তো ভিকটিম অফ ড্যাশ, তাহলে মেহেরজান হচ্ছে রিভার ইরোজন, অর্থাৎ হচ্ছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন এটার সে ভিকটিম। তারপর 4 নং, দ্য ওয়ার্ড টার্মোয়েল ইন্ডিকেটস ড্যাশ। টার্মোয়েল অর্থ হচ্ছে এজিটেশন। তো এজিটেশন বা টার্মোয়েল এই দুটার অর্থ তোমার অতিরিক্ত ক্ষোভ বা অস্থিরতা বোঝায়। তো টার্মোয়েল, দ্য ওয়ার্ড টার্মোয়েল ইন্ডিকেটস কি বোঝায়? টার্মোয়েল বলতে বোঝায় এজিটেশন। দুটা অর্থই হচ্ছে তোমার অস্থিরতা। এই শব্দটা প্যাসেজে আছে। তারপর দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স ড্যাশ। শ্যাটার বলতে কি বোঝায়? শ্যাটার বলতে বোঝায় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তার মানে হচ্ছে অপশন 1, টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, শ্যাটার। ঠিক আছে, আচ্ছা। তারপর নাম্বার 6, দ্য ফ্রেজ হুইসপারিং ওয়াইন্ড। হুইসপারিং ওয়াইন্ড দ্বারা কি বোঝানো হয়েছে? হুইসপারিং মানে ফিস ফিস করে বলা। তো হুইসপারিং ওয়াইন্ড দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের প্যাসেজে? ওয়াইন্ড সেই বায়ু, দ্যাট যেটি, ব্লোজ যেটি প্রবাহিত হচ্ছে, উইথ এ হিসিং সাউন্ড মানে হিসিস শব্দ করে যে শব্দটি বয়ে যাচ্ছে ওইটা দ্বারাই মূলত হুইসপারিং ওয়াইন্ডকে বোঝানো হচ্ছে। এরপর 7 নং এমসিকিউ, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথার অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্যটা কি? তো আনসারটা হচ্ছে, এটার অনেকবার পরীক্ষা আসছে, টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোজন। অর্থটা হচ্ছে নদী ভাঙ্গনের ইফেক্ট মানে খারাপ যে প্রভাবটা সেটা বর্ণনা করারই হচ্ছে যে এই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য। তারপর 8 নম্বর কোশ্চেন, মেহেরজান ইজ লিভিং। মেহেরজান বাস করছেন অ্যালন। অ্যালন সে একা বাস করছে ইন হার মেকশিফট তার তাঁবুতে। মেকশিফট হাউস নাও, তার এখন যে অস্থায়ী ঘর বা তাঁবু ঘর সেখানে সে একাই বাস করছে, কারণ সে সবাইকে হারিয়েছে পরিবারের। তারপর 9 নং কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের জলবায়ু পরিবর্তনের ডেঞ্জারাস রেজাল্টটা কি? আনসারটা হচ্ছে রিভার ইরোজন, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙ্গন হচ্ছে। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের সাথে কিন্তু নদী ভাঙ্গনের সম্পর্ক। তারপর 10 নম্বর, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ ড্যাশ। মেহেরজান ছিল হোমলেস আশ্রয়হীন ঘরহীন, বিকজ অফ কারণে, কিসের কারণে? বিকজ অফ দ্য ইরোজন ভাঙ্গন অফ দ্য যমুনা। যমুনার যে ভাঙ্গন সে ভাঙ্গনের কারণে সে আজকে ঘরহীন। তারপর 11 নং কোশ্চেন, বিফোর দ্য ইরোজন অফ দ্য রিভার। এই নদী ভাঙ্গনের আগে মেহেরজান ওয়াজ ড্যাশ। মেহেরজান কি ছিল? ওয়েল অফ। ওয়েল অফ মানে হচ্ছে আর্থিকভাবে সচ্ছল, মানে যার টাকা পয়সা ভালোই ছিল মোটামুটি। তো ওয়েল অফ মানে সে সচ্ছল ছিল।
নদী ভাঙ্গনের পূর্বে। তারপর বিফোর দ্য ইরোজন অফ রিভার মেহেরজান ওয়াজ, একই কোশ্চেন এখানে অপশন হচ্ছে ওয়েলদি। ওয়েলদি অর্থ সম্পদশালী, ওয়েল অফ, ওয়েলদি এই দুটোই কিন্তু মূলত সেম অর্থ বুঝায় বা সম্পদ থাকাকে বোঝায় ওয়েলদি। তারপরে হচ্ছে 13 নম্বর, রিভার ইরোজন হ্যাজ, নদী ভাঙ্গনের আছে, হ্যাজ আছে, ড্যাশ কি আছে, ক্রুয়েল ইম্প্যাক্ট নিষ্ঠুর প্রভাব আছে, অন পিপল মানুষের উপর। তাহলে রিভার ইরোজন হ্যাজ ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, নদী ভাঙ্গনের আছে মানুষের উপর কি খারাপ নিষ্ঠুর প্রভাব রয়েছে। তারপর 14 নম্বর, হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গনের সত্যিকারের কারণটা কি, ট্রু কজটা কি। নদী ভাঙ্গনের ট্রু কজ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যেটা আমরা এর আগেও পড়েছি, ক্লাইমেট চেঞ্জের কারণে নদী ভাঙ্গন হচ্ছে। তারপরে হচ্ছে দ্য ওয়ার্ড শ্যাটার্ড, শ্যাটার্ড এই প্যাসেজের শ্যাটার্ড যে শব্দটা ইউজ হয়েছে অর্থাৎ যা তোমার চূর্ণ বিচূর্ণ হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে। তো এক্সটারমিনেটেড অর্থাৎ নিঃশেষিত বা চূর্ণ বিচূর্ণ হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে। তো এই শব্দটির অর্থটা যদি আরেকটু সহজে বলা যায় তাহলে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা। সো এখানে শ্যাটার্ড মানে কি, শ্যাটার্ড মানে হচ্ছে কোনো কিছুকে একদম গুঁড়ো গুঁড়ি করে ফেলা, হ্যাঁ ভেঙে চুরমার করে ফেলা। তো এক্ষেত্রে এক্সটারমিনেট মানে একদম সম্পূর্ণ শেষ করে দেওয়া। তো এক্সটারমিনেটেড শব্দ আর শ্যাটার্ড দুটাই কাছাকাছি। তারপর রিভার ইরোজন ইজ দ্য ইফেক্ট অফ ড্যাশ, নদী ভাঙ্গন কিসের ফল, আনসার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। তারপর দ্য ড্যান্সিং ফ্লেমস অর্থাৎ নরবরে যে আগুনের শিখা, রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের দুঃখ কষ্টকে। সো এক্ষেত্রে ড্যান্সিং দ্বারা কী বোঝাচ্ছে, ড্যান্সিং দ্বারা বোঝাচ্ছে আনস্টেবল, অর্থাৎ যদিও নড়বড়ে কিন্তু যে জিনিসটা নড়বড়ে তার মানে কি সেটা কি স্থির না, আনস্টেবল। তাহলে আনস্টেবল মানে হচ্ছে তোমার ড্যান্সিং, দুটা কাছাকাছি বোঝাচ্ছে। তারপর রিভার ব্যাঙ্কস ইরোড, নদী ভাঙ্গন ইরোড তোমার যে শব্দটা এখানে ক্ষয় হওয়া বোঝায় ইরোড দ্বারা। তো নদী ভাঙ্গনের যে ক্ষয় হওয়ার যে কাজটা সেটা কখন ঘটে, ইন ওয়ান সিজন মানে একটি একটি ঋতুতে ঘটে। তোমরা জানো সেটা বর্ষাকালে নদী ভাঙ্গনটা হয়। তো রিভার ইরোজন ইরোড ইন ওয়ান সিজন। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হচ্ছে কথা বা বক্তব্য, দ্য টার্মোয়েল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিন, দ্য টার্মোয়েল ইন হার লাইফ। তো এই টার্মোয়েল দ্য ইন হার লাইফ দ্য অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে, তার জীবনের কোন জিনিসটা বোঝানো, দ্য পাংস অ্যান্ড পেইনস অফ আ লাইফ। তো তার জীবনের যে তীব্র বেদনা, দ্য পাংস অ্যান্ড পেইনস অফ আ লাইফ, তার জীবনের তীব্র বেদনা এবং কষ্টকেই মূলত বোঝাচ্ছে এই শব্দটি দ্বারা। তারপর ড্যান্সিং অফ দ্য ফ্লেম মিনস, ড্যান্সিং অফ দ্য ফ্লেম অর্থাৎ আগুনের যে ড্যান্সিং দ্বারা কী বোঝাইছে, ওই একই শব্দ ইনস্টেবিলিটি অফ ফ্লেম অর্থাৎ আগুনের যে মানে অস্থিরতা, স্টেবিলিটি মানে স্থিরতা কিন্তু ইনস্টেবিলিটি মানে অস্থিরতাকেই বোঝাচ্ছে মূলত। তারপর 21 নং কোশ্চেন, মেহেরজান ট্রাইস টু মেক ফায়ার টু ড্যাশ টু কুক ডেইজ মিল, মেহেরজান আগুন জ্বালানোর চেষ্টা করছেন তার আজকে দিনে খাবারটি রান্না করার জন্য। তারপর 22 নং, ড্যাশ হ্যাজ মেড মেহেরজানস লাইফ মিজারেবল, কোন জিনিসটা তার জীবনটাকে মিজারেবল করে দিয়েছে, মিজারেবল অর্থ হচ্ছে দুর্দশাপূর্ণ। রিভার ইরোজন নদী ভাঙ্গনটা তার জীবনটাকে দুর্দশাপূর্ণ করে দিয়েছে। হোয়াট আর দ্য রিভার্স মেনশন ইন দ্য প্যাসেজ, প্যাসেজে কোন কোন নদীর কথা উল্লেখ আছে, দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, অর্থাৎ সকল গ্রিডি রিভার সবগুলির কথাই মূলত প্যাসেজে উল্লেখ করা হয়েছে। ওয়ান্স মেহেরজান ওয়াজ ড্যাশ, মেহেরজান একসময় কি ছিল, মেহেরজান একসময় সলভেন্ট ছিল। এই সলভেন্ট দ্বারা মূলত তোমার সচ্ছল বোঝায়, এর আগে আমরা পড়েছিলাম ওয়েল অফ অথবা ওয়েলদি। তো সলভেন্ট অর্থ হচ্ছে সচ্ছল, তাহলে মেহেরজান একসময় আর্থিকভাবে সচ্ছল ছিল। এরপরে আমরা দেখবো কোশ্চেন আনসার। তো এরপরে আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে। তো কোথায় বাস করে আনসারটা কি হবে, আনসারটা হচ্ছে মেহেরজান লিভস ইন এ স্লাম, মেহেরজান একটি বস্তিতে বাস করে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জের টাউন শহরের যে সুরক্ষা বাঁধ আছে সে বাঁধের উপরে একটি বস্তিতে সে বাস করে। তারপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ দ্য রাইটার কল দ্য যমুনা গ্রিডি, কেন লেখক যমুনাকে গ্রিডি লোভী বলেছে। তো
তো আনসারটা খুব সহজ করে আমার পরীক্ষা দিলেই হবে, এতটুকু তুমি শিখলেই হবে, বেশি কিছু শিখতে হবে না। আনসারটা মূলত হচ্ছে বিকজ, কারণ হচ্ছে ইট কনজিউমস, এটি খেয়ে ফেলে, ডেভার্স গিলে ফেলে, এভরিথিং, যেহেতু এই যমুনা নদীটি সব কিছুই গিলে ফেলে, এভরিথিং ইট কামস অ্যাক্রস, যেগুলো তার সামনে আসে সে সব কিছুই গিলে ফেলে, এটাই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে ইট কনজিউমস অ্যান্ড ডেভার্স এভরিথিং ইট কামস অ্যাক্রস, এতটুকু বললে তোমার পরীক্ষায় নাম্বারটা পেয়ে যাবা। আর একটা কথা আছে, উইদাউট এনি মার্সি, যে কোনো দয়া মায়া ছাড়াই সে সব কিছু গিলে ফেলে। সো এই জন্যই দ্য রিভার যমুনা কে গ্রিডি বলা হয়েছে। সো পরীক্ষা যদি গুছিয়ে না লিখতে পারো, মূল উত্তরটা লিখে আসতে পারলো, তুমি নাম্বার পাবে ইনশাআল্লাহ। তারপরে 3 নং কোশ্চেন, when are many more villages threatened by the roaring river, এই গর্জনশীল যে নদী, এই যে সিংহের মতো গর্জন করে যে নদীটি, এই নদীটি কখন, কখন আর মেনি মোর ভিলেজেস, কখন অনেকগুলো গ্রাম হুমকির মধ্যে পড়ছে, কখন পড়ছে, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। সো 3 নম্বর কোশ্চেন আনসারটা হচ্ছে ডিউরিং মনসুন, অর্থাৎ বর্ষাকালেই, শুধু এতটুকু মূল আনসার, ডিউরিং মনসুন। তো হোয়েন আর মেনি মোর ভিলেজেস থ্রেটেন্ড বাই দ্য রিভার, বাই দ্য রোয়ারিং রিভার, আনসারটা হচ্ছে ডিউরিং মনসুন। তো পরীক্ষায় তুমি জাস্ট এই হোয়েনের জায়গায় ডিউরিং মনসুনটা লিখে তারপর পুরো বাক্যটা লিখে দিতে পারো, তাতে তুমি আনসারটা হয়ে যাচ্ছে। তারপর 4 নং কোশ্চেন, 4 নং কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ ড্যান্সিং ফ্লেম মিন, ড্যান্সিং ফ্লেম দ্বারা কি বোঝায়? তো আমাদের ড্যান্সিং ফ্লেম দ্বারা কি বোঝাতে হবে, কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, আনসারটা হচ্ছে এটাই, ড্যান্সিং ফ্লেম দ্বারা ইনস্টাবিলিটি, এই শব্দটা মনে রাখতে হবে তোমাকে, ইনস্টাবিলিটি ইন মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনে যে অস্থিরতা, যে অস্থিতিশীলতা, মেহেরজানের যে নড়বড়ে, তার জীবনটার যে নড়বড়ে অবস্থা, সেটাকে বোঝাচ্ছে। তাহলে ইনস্টাবিলিটি, এই জিনিসটাকে এতটুকু মনে রাখলে হবে, ইনস্টাবিলিটি ইন মেহেরজানস লাইফ, তাহলে তুমি লিখতে পারো, বা এতটুকু লিখে আসতে পারো, তোমাকে নাম্বার দিয়ে দিবে, বুঝছো? তারপরে হচ্ছে হাউ হাউ ক্যান উই স্টপ রিভার ইরোজন, আমরা কিভাবে নদী ভাঙ্গনটাকে থামাতে পারি? তো এরপরে উই শুড কন্ট্রোল, উই শুড কন্ট্রোল এনভায়রনমেন্ট পলিউশন, আমাদের পরিবেশ দূষণটাকে কন্ট্রোল করতে হবে, এটাই মূলত আনসার, এতটুকু বলতে পারো, নাম্বার পাবে। তারপর একটু আছে, অ্যান্ড টেক স্টেপস টু অ্যাড্রেস অথবা টু সলভ ক্লাইমেট চেঞ্জ, আমাদের ক্লাইমেট চেঞ্জের এই যে সমস্যাটা, সেটাকে সলভ করতে পারলেই, সলভ করার কিছু স্টেপস নিলে এবং হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশনটাকে কন্ট্রোল করলে কিন্তু মূলত আমরা নদী ভাঙ্গনটাকে থামাতে পারবো। এটাই বলছে যে হাউ ক্যান উই স্টপ রিভার ইরোজন, আনসারটা হচ্ছে উই শুড কন্ট্রোল এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড টেক স্টেপস টু সলভ ক্লাইমেট, টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, আমরা এইভাবে করে আনসারটা করতে পারি। তারপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, কোন জিনিসটা মেহেরজানের স্বপ্ন এবং সুখকে ধ্বংস করে দিয়েছে, হাউ, এবং সেটা কিভাবে করেছে? তো 6 নম্বর কোশ্চেন আনসারটা হচ্ছে দ্য গ্রেডি যমুনা, কে করেছে? প্রথম কোশ্চেন ছিল হোয়াট, কে, কি বা কে, তাহলে আনসারটা হচ্ছে দ্য গ্রেডি যমুনা, এই গ্রেডি যমুনাই, দ্য গ্রেডি যমুনাই মূলত কি করেছে তার, তাহলে আনসারটা কি হবে? দ্য গ্রেডি যমুনা ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস, এতটুকু হুবহু লিখে দিতে পারবা। তাহলে হোয়াটের জায়গায় দ্য গ্রেডি যমুনা। হাউ, এবারে কোশ্চেন হাউ, কিভাবে করেছে? তো আনসারটা হবে, আনসারটা এইভাবে যে বাই ইটিং, মানে কিভাবে ক্রাশ করেছে, বাই ইটিং, ইটিং আপ, অত সব খেয়ে ফেলে, বাই ইটিং আপ হার ল্যান্ডেড প্রপার্টি, তার যে জমি জমা সম্পত্তি সেগুলো, হাউস, তার ঘর বাড়ি, তার ট্রিস গাছপালা, তারপর হচ্ছে ভেজিটেবল গার্ডেন, তার যে সবজি যে ক্ষেত বা বাগান ছিল, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এবং তার যে বাঁশের যে ঝোপ ছিল, বাঁশ ঝাড় ছিল, এগুলো গিলে ফেলার মাধ্যমে সে তার স্বপ্নটাকে ক্রাশড করেছে। তাহলে আনসারটা হচ্ছে এখান থেকে বাই ইটিং আপ হার ল্যান্ডেড প্রপার্টি, হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। হ্যাঁ, এগুলো হচ্ছে আনসার 6 নম্বর। তবে 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোজন, এই নদী ভাঙ্গনের কারণে কি কি সম্পত্তি মেহেরজান হারিয়েছে? 7 নম্বর কোশ্চেন। তো আনসারটা কি হবে, কি কি হারিয়েছে? তো মেহেরজান লস্ট হার হোম, তার বাড়ি হারিয়েছে, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি হারিয়েছে, ট্রিজ, গাছপালা হারিয়েছে, ভেজিটেবল গার্ডেন, সবজির যে বাগানটা হারিয়েছে, অ্যান্ড ব্যাম্বু বুশ, এবং বাঁশের ঝোপ
বা বাঁশঝাড় হারিয়েছে। সো আনসারগুলো হচ্ছে এটাই যে কি কি হারিয়েছে। মেহেরজান লস্ট হার হোম, কাল্টিভেবল ল্যান্ড, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দি ব্যাম্বু বুশ, এগুলো হচ্ছে মেহেরজান হারিয়েছে। তারপরে হচ্ছে হু আর দ্য ওর্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনের সবচাইতে খারাপ ভুক্তভোগী সাফারার্স মানে কারা, ভুক্তভোগী কারা। তো 8 নম্বর কোশ্চেন আনসারটা কি? 8 নম্বরটা হচ্ছে দ্য পিপল হু লিভ অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। হু অ্যালং অর্থ পাশ দিয়ে, যারা নদীর তীরের পাশে, রিভার ব্যাঙ্কস নদীর তীরের পাশে যারা লিভ করে, বাস করে। দ্য পিপল হু লিভ অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরের পাশে বাস করে তারাই মূলত হচ্ছে ভুক্তভোগী। আদ্যা ওর সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ, তারাই মূলত ভুক্তভোগী। ঠিক আছে। এরপর 9 নম্বর কোশ্চেন, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য ভিউ দ্যাট উই শুড টেক প্রম্পট মানে হচ্ছে যে কুইক অ্যাকশনস, মানে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। টু অ্যাডাপ্ট অর্থ মানিয়ে নেওয়া। টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে, তুমি কি এটাকে অ্যাগ্রি করো যে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে আমাদেরকে দ্রুত মানিয়ে নিতে হবে? এরপরে বলছে কেন, হোয়াই, কেন তুমি সেটা মনে করো। তো 9 নং কোশ্চেন আনসারটা কি? ইয়েস আই অ্যাগ্রি, শুধু এতটুকু বললে হবে, হ্যাঁ আমি রাজি বা আমি একমত। তারপরে হচ্ছে কেন আনসারটা হচ্ছে বিকজ, কারণ। বিকজ ক্লাইমেট চেঞ্জ, কারণ জলবায়ু পরিবর্তন, ইজ দ্য মেইন রিজন, প্রধান কারণ অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গনে। কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে নদী ভাঙ্গনের প্রধান কারণ। তাই আমি এই বিষয়টার সাথে অ্যাগ্রি করি। কোশ্চেনটা কি ছিল? যে ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য ভিউ, তুমি কি এই ভিউর সাথে মানে এই মতের সাথে একমত কি না যে উই শুড টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, আমাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করার। তুমি কি এই ভিউটার সাথে, এই মতের সাথে কি অ্যাগ্রি করো, একমত করো? হোয়াই, কেন করো? তো আনসারটা হচ্ছে এইভাবে যে ইয়েস আই অ্যাগ্রি, তারপরে বিকজ দ্য ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য মেইন রিজন, কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রধান কারণ অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গনের প্রধান কারণ। ঠিক আছে। আচ্ছা, তারপর 10 নম্বর কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোজন, যদি আমরা নদী ভাঙ্গনটাকে কন্ট্রোল না করতে পারি তাহলে কি ঘটবে? তাহলে আনসারটা কি বলছে এখানে? আনসারটা হচ্ছে এটাই, মেনি মেনি মোর পিপল, আরও অনেক মানুষ, উইল বিকাম হোমলেস, তারা ঘরহীন হয়ে পড়বে। এটাই মূলত আনসার। মেনি মোর পিপল উইল বিকাম হোমলেস এভরি ইয়ার, প্রতি বছর। এতটুকু বলতে পারি, চাইলে এভরি ইয়ার পর্যন্ত বলতে পারি। তার আনসারটা হচ্ছে কি মেনি মোর পিপল উইল বিকাম হোমলেস, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। এটাই মূল আনসার, এতটুকু বললেই হবে। তো আনসারটা কি? হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল ইরোজন। তো আনসারটা যদি কেউ গুছিয়ে লিখতে সেভাবে লিখতে পারো। আনসার লিখতে এভাবে যে মেনি মোর পিপল উইল বিকাম হোমলেস, উইল বিকাম হোমলেস ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোজন। শেষ আনসারটা। আনসারটা কিভাবে হবে? মেনি মোর পিপল উইল বিকাম হোমলেস ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরোজন। ঠিক আছে। তো আরও অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, আসলে সব কিছু তো বোঝানো সম্ভব না। তো আমি কিছু এমসিকিউ এবং কিছু কোশ্চেন পড়লাম, বাট এই ইম্পর্টেন্ট প্যাসেজে তোমার আরও বেশি পড়তে হবে পরীক্ষার কমন পাওয়ার জন্য। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।